হ্যালো, আসসালামু আলাইকুম। যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন একটু জানাবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আশিস বড়ুয়া ভাই চলে আসছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনিও ভালো আছেন। একটু জানাবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা।
ওকে, সো আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এই চ্যাপ্টারটা মানে নতুন এডিশন যারা কিনেছেন, নতুন এডিশনে অ্যাড করা হয়েছে। ওকে, তো দেখুন আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আলাদা করে কিছুই শেখার নেই, যেটা আপনারা এতদিন শিখেছেন সেগুলোর মধ্যেই এটা ইনক্লুডেড আছে। তাই আমরা আলাদা করে একটু রেখেছি, যাতে যারা বিভিন্ন সময় পরীক্ষা টরীক্ষা দেন, বিভিন্ন জন রিকোয়েস্ট করেছেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর একটা ক্লাস রাখার জন্য, সেই জন্য আমরা এটা অ্যাড করেছি। ঠিক আছে, আলাদা করে একটু আপনাদেরকে সুবিধা হবে সেজন্য এটা রেখেছি। তো আমরা আজকে আলোচনা করব সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট, মানে সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হয় যে আমরা দুইজন কিভাবে বসবো একটা সেন্টেন্সের মধ্যে। আমরা দুইজন একে অপরের ভালো মন্দ দেখে আমাদের কি করতে হবে, সম্পর্ক বিল্ড আপ করতে হবে। তো এই যে সাবজেক্ট এবং ভার্বের সাথে একটা সম্পর্ক, যে তুমি আমার দিকে দেখবা, আমি তোমার দিকে দেখব, দেখে আমরা দুইজন সবসময় একভাবে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে চলব। এই যে সম্পর্ক বজায় রেখে চলার বা বসার একটা দৃঢ় প্রতিজ্ঞা ওরা নিয়েছে, সেটাকেই হচ্ছে কি এগ্রিমেন্ট বা চুক্তি, বাংলায় বলে কি চুক্তি। তার মানে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব বসার জন্য যেসব শর্ত পালন করে, যেসব শর্ত বা যেসব ত্যাগ তারা স্বীকার করে, সেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারি। ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা আশা করি সবার ক্লিয়ার, যে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি এটা সবার কাছেই ক্লিয়ার। তো আমরা যেটা ক্লিয়ার না, অর্থাৎ বিভিন্ন ধরনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো অনেকের কাছে ক্লিয়ার না, সেগুলো আমরা একটু আলোচনা করতে যাই। ঠিক আছে, তো প্রথমেই আমরা সাবজেক্টের ব্যাপারটা একটু জানার চেষ্টা করি। দেখুন, সাবজেক্টের ব্যাপারটা যদি জানি যে সাবজেক্ট কীরকম হয় বা সাবজেক্ট কত রকমের হতে পারে, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। যেমন সাবজেক্ট হতে পারে আপনার একদম সিম্পল একটা ওয়ার্ড এবং সেটাই সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট। রহিম, করিম, আনাস, আনিকা, এগুলো হচ্ছে কি সিম্পল সাবজেক্ট। তারপর আরেকটা সাবজেক্ট হতে পারে, সেটা হচ্ছে কি কমপ্লিট সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট বলতে আসলে কি বোঝাচ্ছি, কমপ্লিট সাবজেক্ট বলতে যে এইখানে শুধু একটা ওয়ার্ড সাবজেক্ট হিসেবে থাকবে না, এখানে ওয়ার্ডটার সাথে কোনো একটা মডিফায়ার্স থাকতে পারে, কোনো একটা ক্লজ থাকতে পারে, মানে এটা একটা বিশাল আকারের গঠন ধারণ করতে পারে। এটাকে অনেক সময় আমরা কমপ্লেক্স সাবজেক্টও বলতে পারি, কমপ্লেক্স সাবজেক্ট। মানে আমরা প্রথমে সাবজেক্টের নেচারটা জানতেছি, তারপর আমরা ভার্বের নেচারটার সাথে মিল রেখে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিক্সটা আলোচনা করব। তো সাবজেক্টের আরেকটা টপিক্স হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। এটা হচ্ছে কি আপনার কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি, এখানে দুই বা ততোধিক সাবজেক্ট একসাথে অ্যাড হয়, এটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। তো এই ধরনের সাবজেক্ট আপনার কি আমাদের ইংলিশ ভাষায়, ইংরেজিতে আমরা দেখতে পাই। এই সাবজেক্টগুলোর আলোচনা আমরা এখন সিম্পল, কমপ্লিট সাবজেক্ট এবং কি কম্পাউন্ড সাবজেক্ট। তো এই ব্যাপারটার দিকে একটু ভালো করে খেয়াল করেন। সিম্পল হচ্ছে কি নর্মালি কোনো একটা মানুষের নাম, অর্থাৎ সিম্পলি একটা ওয়ার্ড আছে, সেটাই হচ্ছে সিম্পল সাবজেক্ট। এটার উদাহরণ দেওয়ার দরকার নেই, আমরা এটার একটু উদাহরণ দিই যে কিভাবে কমপ্লিট সাবজেক্ট বা কমপ্লেক্স সাবজেক্টগুলো গঠন হয়, সেই ব্যাপারটার দিকে আমরা একটু খেয়াল করি। যেমন দেখুন, আমরা যদি বলি যে দি প্যান, দেখুন এখানে দি প্যান এরকম হতে পারে। আচ্ছা, আমরা কমপ্লিট সাবজেক্টটাকে আরও একটু কমপ্লেক্স করি, কমপ্লেক্স করে তারপর ব্যাপারটাকে ফিল করাই আপনাদের। ধরেন আমরা একটা শব্দ নিলাম, এই ক্ষেত্রে এই শব্দটাকে
প্যান একটা শব্দ নিলাম, এখন এই শব্দটাকে আমরা বড় করতে পারি, সাবজেক্ট হিসাবে আরও বড় করতে পারি। যেমন ধরেন আমরা বললাম দি, সামনে আমরা বসালাম দি রেড পেন, আবার এই পাশে বসালাম অন দ্য টেবিল, দ্য রেড পেন অন দ্য টেবিল। দেখুন এই জায়গায় দি রেড পেন অন দ্য টেবিল পুরো ব্যাপারটাই কিন্তু কি সাবজেক্টের অংশ, বাট এখানে একটা হ্যাডওয়ার্ড আছে, হ্যাডওয়ার্ডটা হচ্ছে কি প্যান। প্যানটাকে আমরা প্রি মডিফায়ার করেছি, এদিকে আমরা পোস্ট মডিফায়ার করেছি, বাট আমাদের মেইন বিষয়টা ফোকাস করছি যার উপর, সেটা হচ্ছে প্যান। এই প্যান হচ্ছে একটা ওয়ার্ড, এই সিম্পল সাবজেক্ট হিসেবে ছিল, এখন তাকে আমরা এদিক থেকে ওদিক থেকে মডিফাই করে এটাকে কমপ্লিট বা কমপ্লেক্স করে ফেলেছি। আমরা এইভাবেও করতে পারি, আবার এইভাবেও কমপ্লেক্স করতে পারি। যেমন মনে করেন বললাম দি রেড প্যান উইচ, আমরা এখানে একটা ক্লজ নিয়ে আসতে পারি, দ্য রেড প্যান উইচ আই বট ইয়েস্টারডে, উইচ আই বট ইয়েস্টারডে। তাহলে দেখুন এই যে সাবজেক্টটা, এটাও কিন্তু একটা সাবজেক্ট, বাট এটা কি একটু বড় সড়ো একটা সাবজেক্ট। এখানে আমরা দ্য রেড প্যান বললাম, তারপর কি উইচ আই বট ইয়েস্টারডে, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টের হেডওয়ার্ড কিন্তু এই প্যান। তাহলে প্যানকে আমরা প্রি মডিফায়ার করতে পারি, পোস্ট মডিফায়ার করতে পারি, এবং সর্বশেষ যেটা দেখি আমরা অনুবাদ করলে, অনুবাদের শেষে আমাদের এই শব্দটাই কি আমাদের হেডওয়ার্ড হিসেবে থাকে, সাবজেক্টের প্রধান অংশ হিসেবে থাকে, কিন্তু পুরো অংশটাই হচ্ছে সাবজেক্ট। এটাকে বলা হয় কমপ্লিট সাবজেক্ট বা কমপ্লেক্স সাবজেক্ট। এখন এই সাবজেক্টের পর দ্য প্যান অন দ্য টেবিল, দ্য রেড প্যান অন দ্য টেবিল ইজ মাইন, সেন্টেন্সটা শেষ করতে হবে কীভাবে? আমরা শুরু করেছি, এখানে ইজ হয়েছে কেন? কারণ প্যান হচ্ছে কি সিঙ্গুলার, এই কারণে এখানে ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমাদের সাবজেক্টটা অনেক বড় হওয়া সত্ত্বেও প্লুরাল কিন্তু হয় নাই, সিঙ্গুলারই আছে। এখানেও দেখুন দ্য রেড প্যান উইচ আই বট ইয়েস্টারডে, ইয়েস্টারডে ওয়াজ ভেরি নাইস, ওয়াজ ভেরি নাইস, আমি বললাম কি ওয়াজ ভেরি নাইস, অনেক সুন্দর। দ্য রেড প্যান উইচ আই বট ইয়েস্টারডে ওয়াজ ভেরি নাইস, অনেক বেশি সুন্দর ছিল। তো এই যে ব্যাপারটা বললাম, দেখুন আমরা কিন্তু এই যে ওয়াজ শব্দটা বসিয়েছি জাস্ট এই প্যানের উপর ডিপেন্ড করে। আমরা জানি যে এই প্যান এখানে সিঙ্গুলার, এই কারণে আমরা এখানে ওয়াজ বসিয়েছি। আগে কি আছে, পিছনে কি আছে, সামনে কি আছে, সেটা মডিফায়ার্স হিসেবে আছে, এটা আমাদের কিন্তু দেখার বিষয় ছিল না। তো এটা হচ্ছে সাবজেক্টের বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। তাহলে আপনাকে এইভাবে দেখতে হবে কোন ওয়ার্ডটা হেডওয়ার্ড, এবং এই হেডওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনাকে কী করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বের ব্যাপারটা অ্যাডজাস্ট করতে হবে। কম্পাউন্ড সাবজেক্ট হচ্ছে কি আপনার দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হবে বা বার্ড দিয়ে যুক্ত হবে, বা যে কোঅর্ডিনেটিং যে কনজাংশনগুলো আছে সেগুলো দিয়ে যুক্ত হবে, যেসব সাবজেক্ট সেগুলোকে আমরা বলি কম্পাউন্ড সাবজেক্ট। যেমন ধরুন বললাম যে ডগস অ্যান্ড ক্যাটস, ডগস অ্যান্ড ক্যাটস আর প্যাট অ্যানিমালস। প্যাট অ্যানিমালস মানে হচ্ছে কি পোষা প্রাণী, প্যাট অ্যানিমালস। দেখুন এই যে ডগ অ্যান্ড ক্যাটস আমরা বলেছি, এই জায়গায় দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এবং এটা যেহেতু প্লুরাল সে কারণে এখানে আর হয়েছে। তো এইভাবে সাবজেক্ট বসতে পারে, আবার এইভাবে বসতে পারে, আবার সিম্পলি বসতে পারে। এটা হচ্ছে সাবজেক্টের একটা নেচার, যেটা আমরা শিখলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা সাবজেক্টের প্রোনাউন জনিত কিছু কারণ আছে, প্রোনাউন ঘটিত কিছু কারণ মানে ফর্ম আছে, সেগুলো আমরা একসময় একটা ক্লাসে আলোচনা করেছি। সেটা হচ্ছে একদম ফার্স্ট ফেজে সাবজেক্টের বিভিন্ন রকম হতে পারে। তো যেমন ধরেন আমি বললাম যে সাবজেক্টের প্রোনাউন যে ফর্মগুলো হয়, যেমন সাবজেক্টিভ ফর্ম হয় আই, অবজেক্টিভ ফর্ম হয় মি, এটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, বা এটাকে অবজেক্টিভ কেস বলি আমরা। তারপর পসেসিভ কেস হচ্ছে মাই, তারপর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা একদম ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম। তো এগুলোর সাথে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা কি একদম ন্যাচারাল, যেটা সেটা হচ্ছে আমরা জানি আই এর সাথে হয় এম, ঠিক আছে। আর এখানে মাইনও কিন্তু কি একটা প্রোনাউন, এটাও কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট সাবজেক্ট দুটো হিসেবে বসতে পারে। মাইনের ক্ষেত্রেও কি হয় আপনার সিঙ্গুলার ফর্ম হবে এম ইজ, মাইনের ক্ষেত্রে কি হবে আইয়ের ক্ষেত্রে এম, মাইনের ক্ষেত্রে ইজ।
তো এই ব্যাপারটাও কিন্তু একদম সিম্পল একটা মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার স্যাপার। এটা আশা করি আপনারা বুঝবেন খুবই সহজে। আমরা এটার একটা সুন্দর দেখাই। দেখুন এইখানে পার্সন এবং নাম্বার সাজিয়েছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলো আমরা সবাই জানি যে আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, তারপর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর এদিকে ইউ হচ্ছে সিঙ্গুলার হতে পারে, ইউ হচ্ছে প্লুরাল হতে পারে। তারপর কি থার্ড পার্সন হচ্ছে এই জিনিস, আর এখানে থার্ড পার্সনের প্লুরাল হচ্ছে দে, আর বাকি সব কিছু কি আপনার সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে কি হয়? সিঙ্গুলার হলে আমরা জানি যে আই এর সাবজেক্টিভ কেস এভাবে চেঞ্জ হতে পারে, এভাবে চেঞ্জ হতে পারে, এই ব্যাপারগুলো আমরা জানি। এবং সিঙ্গুলার হলে কি হয়? আই এর সাথে এম হয়, উই এর সাথে আর হয়, এই ব্যাপারগুলো আমরা সবাই জানি। সো এটা নিয়ে আমরা আর আলোচনা বাড়াতে চাচ্ছি না। তবে আমরা এবার ভার্বের যে ব্যাপারগুলো হতে পারে সেই ব্যাপারে একটু মনোযোগ দিই। সাবজেক্টের ব্যাপারগুলো গেল, সাবজেক্টের এই ব্যাপার হতে পারে। এখন আমরা দেখাবো যে ভার্বের কি কি ব্যাপার হতে পারে, বা ভার্বের কি কি রকম হতে পারে, কি ধরনের হতে পারে সেই ব্যাপারটা। তো ভার্বকে আমরা সিম্পলি কয়েকটা ভাগে ভাগ করতে, সাবজেক্টের ব্যাপারটা দেখিয়েছি, এবার ভার্বটা দেখাই। যেহেতু সাবজেক্ট এবং ভার্বের সম্পর্ক আমরা নির্ণয় করব। ভার্বের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ভার্ব হতে পারে ভিভার্ব ক্যাটাগরি। ভিভার্ব ক্যাটাগরির ভার্ব হয়, যেমন এম, ইজ, আর, এগুলো, ওয়াজ, ওয়্যার। তারপর ভার্ব হতে পারে কি হ্যাভ ভার্ব ক্যাটাগরি। হ্যাভ ভার্ব কোনটা? যেমন হ্যাভ, হ্যাজ। তারপর কি ক্যাটাগরি? ডু ভার্ব ক্যাটাগরি, যেমন ডু, ডিড, ডাজ। তারপর কি ক্যাটাগরি? মডাল ভার্ব ক্যাটাগরি। তারপর কি ক্যাটাগরি? আদার্স ভার্ব। আদার্স ভার্ব বলতে কোনগুলো? যেগুলো এই ভার্বগুলোর বাইরে। আদার্স ভার্ব কি অসংখ্য, এগুলো সীমিত, এটা সীমিত, এটা সীমিত, এটা সীমিত, এটা সীমিত, বাট আদার্স ভার্ব কি কোনো সীমিত না, এটা অসংখ্য, আনলিমিটেড। ঠিক আছে? আদার্স ভার্বগুলো কীরকম? যেমন ইট, তারপর হচ্ছে আপনার গো, তারপর কি প্লে, এরকম হাজার হাজার আছে। তো এই জিনিসগুলোর সাথেই তো সাবজেক্টগুলো বসে থাকে, ঠিক না? হয় সাবজেক্ট ভি ভার্বের সাথে বসে, কিংবা হ্যাভ ভার্বের সাথে বসে, কিংবা ডু ভার্বের সাথে বসে, কিংবা আপনার মডেল ভার্বের সাথে বসে, কিংবা আদার্স কোনো একটা ভার্বের সাথে বসে। এখন কখন আমরা কিভাবে ব্যাপারগুলোকে বসাবো, এই সিম্পল বিষয়গুলো আপনাদের জানা আছে। যে সাবজেক্ট যদি আপনার কি হয় আই হয়, তাহলে বি ভার্বের কী হবে? এম বসবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন হি হয়, তাহলে ইজ বসবে। এই সিম্পল ব্যাপারগুলো আপনাদের সবার জানা আছে। তারপর সিম্পল যে প্রথম রুলসটা সেটা হচ্ছে কি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। এই ব্যাপারগুলো আপনাদের জানা আছে আশা করি। তো এইগুলো যদি আপনার সিম্পল একটা ওয়ার্ড হিসেবে বসে, তাহলেই কিন্তু ভার্বের চেঞ্জ হয়। ভার্বের একটা ওয়ার্ড মানে এখানে যদি আমরা এইভাবে ডাবল বসাই, যেটাকে আমরা বলি টেন্স, যেমন আই এম গোয়িং টু স্কুল, সেক্ষেত্রে গোয়িং হচ্ছে কি আপনার নন ফাইনাইট ভার্ব, সেটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায়? যেটা আপনার সাবজেক্টের সাথে বসতেছে সেটা। দুটা কম্বাইনলি আপনার ফাইনাইট ভার্ব, বাট আই যদি এখানে বসে তাহলে চেঞ্জ হবে কি অক্সিলারি ভার্ব। হি যদি বসতো তাহলে এখানে চেঞ্জ হবে কি ইজ। এটা কিন্তু আর চেঞ্জ হবে না। তার মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় কারা? এরা। যদি অক্সিলারি ভার্ব হিসাবে এরা বসে তাহলে এরা চেঞ্জ হবে, এরা কিন্তু হবে না। আর যদি এককভাবে শুধু আদার্স ভার্বটাই বসে তাহলে তারা চেঞ্জ হবে, ঠিক না? সাবজেক্টের সাথে তারা চেঞ্জ হয় কেবল একটা টেন্সেই, সেটা হচ্ছে কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আদার্স ভার্বগুলো যদি সিঙ্গেল বসে তাহলে চেঞ্জ হয়, বাকিগুলোতে কিন্তু চেঞ্জ হয় না। যেমন আমি যদি বলি আই ইট রাইস, এটা আইয়ের ক্ষেত্রে বলা যায়, কিন্তু হি এর ক্ষেত্রে কি বলবেন? হি এর ক্ষেত্রে আমরা বলি হি ইটস রাইস। এই একটা জায়গায় এটা চেঞ্জ হয়, আর বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু আদার্স ভার্বরা কিন্তু চেঞ্জ হয় না। যেমন আমি যদি বলি আই এট রাইস, দেখুন এখন যাই বসান সেটাই কি হবে? এট। তার মানে আদার্স ভার্বগুলো আপনার শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া আর কোথাও চেঞ্জ হয় না। আমরা তাকে আর কোথাও চেঞ্জ হতে দেখি না। সেটা কার উপর ডিপেন্ড করে? সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় না। এই ব্যাপারগুলো দেখে থাকি। তাহলে চেঞ্জ হয় কারা কারা? দেখুন, চেঞ্জ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, আর চেঞ্জ হয় অক্সিলারি ভার্ব। তার মানে আমি যদি শুধু অক্সিলারি ভার্বগুলো বুঝি, অক্সিলারি ভার্বগুলো কার সাথে কখন বসে, তাহলে কিন্তু আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারগুলো বুঝে যাই। যেমন ডু, ডিড, ডাজ। ডাজ হয় কখন?
হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাজ হয় কখন, বি ভার্বের ক্ষেত্রে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার হয় কখন, তখন আমরা এটা দেখে আমরা কিন্তু বসিয়ে থাকি। সো চেঞ্জ হচ্ছে আপনার দেখা যাচ্ছে অক্সিলারি ভার্ব, আর আদার্স ভার্ব হচ্ছে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বাদ বাকি সব কিছুতে সে স্থির থাকে, তার কোনো চেঞ্জ হয় না। এই ব্যাপারগুলো আমরা জানি। তো এই ব্যাপারগুলো যদি আমরা এক নজরে বোঝার চেষ্টা করি, দেখুন এখানে একদম ক্লিয়ারলি দেওয়া আছে। যারা একটু দুর্বল আছেন, বুঝেন একটু দেরিতে, তারা এটা মুখস্থ করে ফেলতে পারেন। সিঙ্গুলার সাবজেক্ট যদি আই হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব বি ভার্ব ক্যাটাগরির তারা কি নিবে? এম, ওয়াজ। হ্যাভ ভার্ব ক্যাটাগরির কাদেরকে নিতে পারে? হ্যাভ, হ্যাড। ডু ভার্বের ক্যাটাগরিতে কাকে নিতে পারে সে? ডু, ডিড। মডেল ভার্বের ক্যাটাগরিতে কাকে নিতে পারে সে? সবাইকে। মডেল ভার্ব, আরেকটা জিনিস হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বও কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে না, সে মডেল ভার্বই, সেও স্থির থাকে। সেটা মডেল ভার্ব কিন্তু কোনো টেন্সের উপরে ডিপেন্ড করে না, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, সবসময় একই থাকে, সব সাবজেক্টের ক্ষেত্রে একই ক্যাটাগরির থাকে। তার মানে আই, এই সাবজেক্টটা কি কি ভার্ব নিতে পারে, এই ক্যাটাগরিটা এখানে দেওয়া আছে। উই সাবজেক্টটা কি কি ভার্ব নিতে পারে? উই সাবজেক্টটা নেবে কি? এটা প্লুরাল সাবজেক্ট, এই কারণে প্লুরাল ফর্মগুলো নিবে, যেমন আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, ডু, ডিড, অল মডেল ভার্বস। তারপর দেখুন ইউ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে এইভাবে বসবে, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে আপনার আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, ডু, ডিড এভাবে। এখানে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আপনি ব্যাপারটাকে ফিল করবেন, যে এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে বা এই ধরনের সাবজেক্ট হলে কি নিবে, ওই ধরনের সাবজেক্ট হলে কি নিবে। মোটামুটি পৃথিবীতে এই কয়েকটা ক্যাটাগরিরই কি প্রোনাউন আছে, তো সেই প্রোনাউনগুলোর আপনার সাথে কোন সাবজেক্টটার সাথে কোন ভার্ব যাচ্ছে এটা মুখস্থ করে ফেললে এটা অনেকেই জানেন। তারপর আমি বলছি, যেহেতু আমি এইভাবে সাজিয়েছি এই কারণে আপনাদেরকে বলে দিলাম। তো আমরা এবার একটু ভিন্ন ক্যাটাগরির দিকে চললাম, যে এটা গেল। এবার আমরা সাবজেক্টের নাউন ফর্মটা দিয়ে একটু দেখি। আমরা প্রোনাউন ফর্মটা দেখলাম, সাবজেক্টের নাউন ফর্ম। নাউন ফর্ম বলতে সাবজেক্ট তো অনেক রকমের হতে পারে, নাউনেরটা দেখাচ্ছি আর কি। নাউন অনেক রকমের হতে পারে, আমরা ছোট থেকেই শিখে আসছি। সেটা হচ্ছে কি, দুই রকম হতে পারে। একটা হচ্ছে আপনার কনক্রিট নাউন, যেটা দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এবং আরেকটা হচ্ছে কি আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই ক্ষেত্রে এই নাউনের উপর ডিপেন্ড করেও সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টের একটা সম্পর্ক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আপনার সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার, যেটা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এটা কখনই প্লুরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার। তাহলে এটা সবসময় কি করবে? সিঙ্গুলার ভার্ব নেবে। সিঙ্গুলার হলে, অ্যাবস্ট্রাক্ট নাউন হলে এটা সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। এটা একটা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। কনক্রিট হলে একটু ঝামেলা, কনক্রিট হলে অনেক রকমের হতে পারে। কনক্রিটের আবার অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন কনক্রিট হলে আপনার হতে পারে সেটা প্রপার, যদি প্রপার হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হতে পারে। কমন হলে আপনি কমন নাউনগুলোকে আমরা প্লুরাল হিসেবে ধরি, এবং কমন নাউন যদি সেন্টেন্সে বসে তাহলে সেটা প্লুরাল ভার্ব নেবে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে। কমন নাউন প্লুরাল ভার্ব, প্রপার নাউন সিঙ্গুলার ভার্ব। তবে ব্যতিক্রম আছে, এটা মানে সচরাচর ঘটনা হচ্ছে প্রপার নাউন সিঙ্গুলার, কমন নাউন প্লুরাল। তারপর আমরা আসি কালেকটিভ নাউন কি নিবে? কালেকটিভ নাউন যদি তারা, কালেকটিভ নাউন বলতে একটা গ্রুপকে বোঝায়, একটা টিমকে বোঝায়, যেখানে অনেকগুলো কমন নাউন আছে, টিমের মধ্যে অনেক প্লেয়ার আছে। তো কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি পুরো টিম এককভাবে কাজ করে তাহলে সিঙ্গুলার ভার্ব। যদি টিম এককভাবে কাজ করে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর যদি টিম ভিন্ন ভিন্নভাবে কাজ করে, দলবিভক্ত হয়ে কাজ করে, তাহলে প্লুরাল ভার্ব। দুইটা শর্ত এখানে। কালেকটিভ নাউন যদি এককভাবে, মানে পুরো টিম যদি একাগ্র চিত্তে একটা কাজ করে তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব। আর পুরো টিম যদি আলাদা আলাদা কাজ করে, মনে করেন পুরো টিমের মধ্যে বিতর্ক লাগছে, তার মানে টিমের মধ্যে বিতর্ক লাগলে একজন আরেকজনের সাথে বিতর্ক করছে, তাহলে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। এই তাহলে প্রপার নাউনের ব্যাপারটা গেল, কমন নাউনের ব্যাপারটা গেল, কালেকটিভ নাউনের ব্যাপারটা গেল। আরেকটা হচ্ছে কি আপনার, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন কিন্তু আপনার সবসময় সিঙ্গুলার হয়, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, দুইটা সবসময় সিঙ্গুলার হয়। ঠিক আছে, সবসময় কি হবে?
ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার হয়, তার মানে এরা সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে নাউনের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমরা সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা কীরকম হয়ে থাকে সেটা আশা করি বুঝে গেছেন। এবং কালেকটিভ নাউনের ব্যাপারটা হচ্ছে যে যদি টিম আলাদা কাজ করে তাহলে প্লুরাল ভার্ব, যদি টিম এককভাবে কাজ করে তাহলে সিঙ্গুলার ভার্ব। এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, সো আমরা এই পর্যন্ত যে বিষয়গুলো বুঝাতে চেয়েছি আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তো আমাদের যে সমস্যাগুলো তৈরি হতে পারে যে বিষয়গুলো সেগুলো আমরা স্পেসিফিকভাবে আপনাদের সাথে এখন আলোচনা করব। তো আমরা একটা সাবজেক্টের প্রকারভেদ পড়েছিলাম, সেটা হচ্ছে কি কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে এই ব্যাপারটা জানতে হবে। কম্পাউন্ড সাবজেক্ট কি, দুটি সাবজেক্ট যখন একসাথে বসে। তো দেখুন, দুটি সাবজেক্ট যদি একসাথে বসে কিন্তু তারা যদি একই জিনিস বোঝায়, একটা সিঙ্গেল এন্টিটি বোঝায়, একক সত্তাকে বোঝায়, তাহলে সেই একক সত্তা হচ্ছে কি সিঙ্গুলার হবে। যেমন টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরিকে যদি আমরা আলাদাভাবে বুঝাই যে টম অ্যান্ড জেরি দুইজন ব্যক্তি কি করতেছে, ওয়ার রানিং। দেখুন, টম অ্যান্ড জেরি ওয়ার রানিং, এক্ষেত্রে ওয়ার হয়েছে কেন, কারণ দুইজন লোক, এখানে দুইজন লোক দৌড়াদৌড়ি করছে, এই জন্য এখানে প্লুরাল ভার্ব হয়েছে। কিন্তু আমি যদি আবার এইভাবে বলি যে টম অ্যান্ড জেরি আ পপুলার কার্টুন বা টিভি শো বলতে পারি আমরা, টিভি শো। এখন দেখুন, এই যে টম অ্যান্ড জেরি, এই ক্ষেত্রে ভার্ব কী হবে বলেন তো? এইখানে ভার্বটা কী হবে? এই ক্ষেত্রে টম অ্যান্ড জেরি, এখানে টম অ্যান্ড জেরি ওয়ার রানিং বলছি, এখানে প্লুরাল ভার্ব হয়েছে। বাট এখানে কি হবে? টম অ্যান্ড জেরি ইজ হবে নাকি আর হবে বলেন তো? টম অ্যান্ড জেরি আর এ পপুলার কার্টুন আর টম অ্যান্ড জেরি ইজ এ পপুলার কার্টুন, কোনটা হবে? হ্যাঁ, জেরি ওয়াই ইজ হবে, কারণ আমি এখানে কি এই দুইটা জিনিস দিয়ে এককভাবে বুঝাচ্ছি যে এই দুইটা জিনিস হচ্ছে একটা কার্টুনের নাম, একটা কার্টুনের নাম। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা সিঙ্গুলার হবে। তার মানে আমাদের বুঝতে হবে যে কখন একক বোঝাচ্ছে আর কখন আলাদা বোঝাচ্ছে, ঠিক আছে? আবার যেমন আমরা বলতে পারি দি ব্যাড অ্যান্ড ব্রেকফাস্ট, দি ব্যাড অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ চার্মিং। এক্ষেত্রে আমাদের কি বলতে হবে? দি ব্যাড অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ চার্মিং, দ্য ব্যাড অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ চার্মিং। এখানে আমি বোঝাতে চাচ্ছি যে ব্যাড অ্যান্ড ব্রেকফাস্ট এই দুটা এককভাবে একটা শব্দ তৈরি করছে, যে মানে এই শব্দ যুগল
ওয়াজ ভেরি চার্মিং, ওয়াজ ভেরি চার্মিং, অনেক চার্মিং ছিল। আবার জনপ্রিয় একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কি দি প্রেসিডেন্ট বা দি হেডমাস্টার, দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। এই ক্ষেত্রে খেয়াল করুন, দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, এই ক্ষেত্রে কী হবে, ইজ হবে নাকি আর হবে? দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, এই ক্ষেত্রে কী হবে, ইজ হবে। কারণ এখানে আসলে বোঝাতে চাচ্ছি কি, আমি এখানে বোঝাতে চাচ্ছি হেডমাস্টার এবং প্রেসিডেন্ট দুইটা হচ্ছে একটা ব্যক্তির পদবি, দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। ইজ, তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে হবে আপনার ইজ। আলাদা আলাদা ব্যক্তি না, হেডমাস্টার যিনি তিনি হচ্ছে কি প্রেসিডেন্ট, তার মানে দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। এক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে কি, যে যদি আলাদা আলাদা ব্যক্তি হতো তাহলে এখানেও দি হতো, এখানেও দি হতো। আর যদি এক ব্যক্তিরই আলাদা আলাদা কী হয়, দুটি পদবি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শুধু একটা দি বসাবেন, আরেকটা দি বসাবেন না। এখানেও দেখুন দি ব্যাড অ্যান্ড ব্রেকফাস্ট, এখানে শুধু একটা দি আছে, এখানে কিন্তু আরেকটা দি নেই। তার মানে এটা কি সিঙ্গুলার এন্টিটি বোঝাবে, একক ব্যক্তি বা বস্তু বোঝাবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দি থাকলে হচ্ছে কি প্লুরাল, দুটার মধ্যে দি থাকলে প্লুরাল, আর যদি একটার মধ্যে দি থাকে তাহলে সেটা হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার এন্টিটি বুঝাবে। এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এই ছিল আমাদের প্রথম সাবজেক্টের সাথে কম্পাউন্ড সাবজেক্টের ব্যাপারটা আর কি। কম্পাউন্ড সাবজেক্ট হলে সেক্ষেত্রে আমাদের কীরকম সেন্সটা হয়। তো কম্পাউন্ড সাবজেক্টের আরেকটা ব্যাপার মনে রাখবেন, কম্পাউন্ড সাবজেক্ট যদি আপনার কম্পাউন্ড সাবজেক্টের আগে যদি ইচ এভরি শব্দগুলো থাকে, ইচ এভরি, তারপর হচ্ছে আপনার ইচ এভরি শব্দগুলো যদি কম্পাউন্ড সেন্টেন্সের সামনে থাকে, তাহলেও সেটা কি হবে, আপনার সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব নিবে। যেমন ধরেন বললাম ইচ অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, ইচ শব্দটা যদি থাকে তাহলে সেটা কম্পাউন্ড সাবজেক্ট হোক কিংবা নর্মাল কোনো সাবজেক্ট হোক, সিম্পল সাবজেক্ট হোক, ইচ থাকলেই সেটা কি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব নেবে ইচ থাকলে। তাহলে ইচ অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস কী হবে, ওয়াজ ভেরি গ্ল্যামারাস বলতে পারেন, ওয়াজ ভেরি গ্ল্যামারাস। তাহলে ওয়াজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব, এবার আপনাকে বসাতে হবে যদি ইচ এভরি শব্দগুলো থাকে। তো এটা হচ্ছে যে কম্পাউন্ড সাবজেক্ট কখন সিঙ্গুলার হচ্ছে, এই ব্যাপারটা, এই টপিক্সটা আমি আশা করি বুঝাতে পেরেছি। কম্পাউন্ড সাবজেক্ট কখন সিঙ্গুলার হচ্ছে, এই রুলসটা। আশা করি এই ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার আমরা একটু আপনাদের দেখুন, এই ক্ষেত্রে হিজ ফ্যামিলি ইজ রিনাউন্ড ফর ইটস রাগবি প্লেয়ার্স। দেখুন, হিজ ফ্যামিলি ইজ রিনাউন্ড, তার ফ্যামিলি খুবই বিখ্যাত একটা ফ্যামিলি ছিল এই গেম খেলার জন্য। দেখুন, এখানে ফ্যামিলির ক্ষেত্রে দুইটা জিনিস দুই জায়গায় দুই রকমের। এখানে হিজ ফ্যামিলি ইজ রিনাউন্ড ফর ইটস রাগবি প্লেয়ার্স, আর এখানে বলা হচ্ছে অল হার ফ্যামিলি ওয়্যার দেয়ার টু কমফোর্ট হার। এক্ষেত্রে দেখুন, এখানে ফ্যামিলির সাথে আপনার কি বসেছে, সিঙ্গুলার ভার্ব ইজ, আর এইখানে ফ্যামিলির সাথে বসেছে প্লুরাল ভার্ব ওয়্যার। কেন এই পার্থক্যটা? এখানে আসলে ফ্যামিলিকে এককভাবে বোঝাচ্ছে, হিজ ফ্যামিলি ইজ রিনাউন্ড, তার পরিবার বিখ্যাত রাগবি প্লেয়ার, রাগবি নামক খেলার জন্য খেলোয়াড় আছে অনেক, হ্যাঁ, তাদের ফ্যামিলিতে অনেক খেলোয়াড় আছে, আর এই খেলোয়াড়ের জন্য তার পরিবারটা বিখ্যাত, তার ফ্যামিলিটা বিখ্যাত। এখানে ফ্যামিলিটা আলাদাভাবে বিখ্যাত না, এককভাবে বিখ্যাত। আর এইখানে
ফ্যামিলি ওয়ার দেয়ার টু কমফোর্ট হার, তাকে কমফোর্ট করার জন্য ফ্যামিলি এসেছে, মানে ফ্যামিলি ওয়ার দেয়ার, ফ্যামিলি তার পাশে ছিল। ফ্যামিলি পাশে ছিল বলতে এখানে বোঝাচ্ছে দ্য মেম্বার্স অফ আর ফ্যামিলি, দ্য অল মেম্বার্স অফ আর ফ্যামিলি। যদি আপনি কখনো বুঝতে না পারেন যে এখানে প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, তখন আপনি এইভাবে ভাববেন, দি মেম্বার্স অফ দি ফ্যামিলি, দি মেম্বার্স অফ দ্য, এখানে বলতে পারেন অল দি মেম্বার্স অফ হার ফ্যামিলি, অল দি মেম্বার্স অফ হার ফ্যামিলি ওয়ার। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি অল দি মেম্বার্স বসাতে পারবেন না, আপনি বলতে পারবেন না হিজ অল মেম্বার্স বা অল মেম্বার্স অফ হিজ ফ্যামিলি ওয়ার রিনাউন্ড ফর দেয়ার রাগবি প্লেয়ার্স। এখানে দেখুন মেম্বাররা বিখ্যাত হয় না, মেম্বাররা কি বিখ্যাত হয় না, এখানে ফ্যামিলি বিখ্যাত হয়েছে মেম্বারদের জন্য, মানে অনেকগুলো খেলোয়াড় ছিল, খেলোয়াড় থাকার কারণে তারা বিখ্যাত হয়েছে। আমি কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেক খেলোয়াড় রিনাউন্ড এই কথা বলি নাই, বলেছি প্রত্যেক খেলোয়াড়ের জন্য পরিবারটা রিনাউন্ড। সো সেক্ষেত্রে পরিবারটা সিঙ্গুলার ভার্ব নেবে। আর এখানে আমরা বলছি যে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই তাকে কমফোর্ট করতে এসেছিল। সো এখানে আমি সদস্য বোঝাচ্ছি, এই কারণে এটা ওয়ার। তাহলে সদস্য বোঝালে ওয়ার, আর সদস্য না বোঝালে হবে কি সিঙ্গুলার। সদস্য বোঝালে হবে প্লুরাল, সদস্য না বোঝালে হবে সিঙ্গুলার। এটা আশা করি বুঝাতে পেরেছি। এবার দেখুন কম্পাউন্ড সাবজেক্ট যদি আপনার কানেক্টেড থাকে কি দিয়ে, নাইদার, নর, আইদার অর, এগুলো দিয়ে যদি কানেক্টেড থাকে, আইদার অর, তারপর নট অনলি বাট অলসো, এগুলো যদি থাকে তাহলে আপনাকে দেখতে হবে নিয়ারেস্ট কোনটা, কাছাকাছি সাবজেক্ট কোনটা, নেইদার, আইদার, নট অনলি বাট অলসো। এই ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে কি, এগুলো কি নাইদার, নর, আইদার, অর, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আপনার কনজাংশন। কি ধরনের কনজাংশন? এগুলো হচ্ছে কো-রিলেটিভ কনজাংশন। কো-রিলেটিভ কনজাংশন যদি কোনো সাবজেক্ট মেকিং করতে বসে, কম্পাউন্ড সাবজেক্ট মেকিং করে, তাহলে আপনাকে ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটা বসবে সেটার অনুযায়ী সেটাকে দেখে আপনার ভার্ব আইডেন্টিফাই করতে হবে। তাহলে কো-রিলেটিভ কনজাংশন দিয়ে যদি কি হয়, কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। কো-রিলেটিভ কনজাংশন দিয়ে যদি কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনটা বসাতে হবে, নিকটতম ভার্বকে আপনার দেখতে হবে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে এটা যদি আমরা একটা উদাহরণ দেই যে নিকটতম ভার্বের ক্ষেত্রে কিরকম হয়, যেমন দেখুন এই ক্ষেত্রে আমরা আইদার ইউ অর জেসন, তাহলে আমরা এখানে কিন্তু শুধু জেসন শব্দটাকে প্রায়োরিটি দেবো, যে জেসন থাকার কারণে এখানে টেক্স হয়েছে। আইদার জেসন অর দ্য টুইন্স, এখানে কিন্তু এই টুইন্স হচ্ছে আমাদের মুখ্য বিষয়, সেটা দেখে আমরা ভার্ব আইডেন্টিফাই করব যে এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, এটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এটা হচ্ছে এক কথায় যে কো-রিলেটিভ কনজাংশন দিয়ে যদি সাবজেক্ট মেকিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা এর নিকটবর্তী সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব সাজাবো, ভার্বের সাথে চুক্তিবদ্ধ হব। এটা গেল, আশা করি বুঝতে পেরেছেন। এবার সাবজেক্ট যদি প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে কানেকশন হয়, প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে কানেক্টেড হয়, এই ক্ষেত্রে প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে সাবজেক্ট যদি কানেক্টেড হয়, আবারও বলি প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে সাবজেক্ট যদি কানেক্টেড হয়, তাহলে যেমন কি হতে পারে, কি প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে সাবজেক্ট কানেক্টেড হয়, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ,
হ্যাঁ, তারপর কি বিসাইডস, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, এরকম সাবজেক্ট যদি আপনার কি হয়, সাবজেক্ট যদি প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে কানেক্টেড হয় তাহলে এরা আসলে সাবজেক্ট থেকে আলাদা, এরা সাবজেক্টের কোনো পার্ট না। প্রেপোজিশনাল ফ্রেজ কি হয় বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আপনার কি হয়, গঠিত হয়। সাবজেক্ট যেমন উইথ দিয়ে হতে পারে, তারপর কি অ্যালং উইথ, টুগেদার উইথ, কম্বাইন উইথ, অ্যাকম্পানিড বাই, নট, শুধু নট, besides, in addition to, added to, including, excluding, but, except, and, as well as, এগুলো দিয়ে যদি কোনো সাবজেক্ট মেকিং হয়, এগুলোকে কম্পাউন্ড সাবজেক্ট বলা যায় না, তারপরে আমরা কম্পাউন্ড সাবজেক্টের ক্যাটাগরি বললাম, কারণ কি এখানে অনেকগুলো সাবজেক্ট অ্যাড হয়, ঠিক না? অনেকগুলো সাবজেক্ট অ্যাড হয়, যদিও দেখা যায় অনেকগুলো সাবজেক্ট অ্যাড হয়। প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই সাবজেক্ট অ্যাড করে না। প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে আসলে কি বোঝায়? প্রেপোজিশনাল ফ্রেজ হয় মডিফায়ার্সের মতো। কিসের মতো হয়? মডিফায়ার্সের মতো। যেমন ধরেন আমরা যদি একটা সেন্টেন্স আমরা যদি বলি দি পেন অন দ্য টেবিল, তাহলে এখানে অন দ্য টেবিল কি বলেন তো? অন দ্য টেবিল, এখানে অন দ্য টেবিল হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এখন এই টেবিল আর দি প্যান মিলে কি প্লুরাল হয়ে যাবে? না। এই ক্ষেত্রে অন দ্য টেবিল হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এই কারণে এটার কোনো ভ্যালু নেই। এখানে মূল শব্দ হচ্ছে দ্য প্যান। দি প্যানের উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। দি প্যান ইজ রেড। বুঝতে পেরেছেন? ঠিক সেমভাবে এগুলো যদি কোনো সাবজেক্টের সাথে বসে, যেহেতু এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এগুলোকে আপনার কোনো দেখার দরকার নাই এগুলোর সাথে কি প্লুরাল আছে নাকি সিঙ্গুলার আছে। বুঝতে পেরেছেন? তার মানে এগুলো হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ সাবজেক্টকে কি করতে পারে না? প্রভাবিত করতে পারে না। এটা মনে রাখবেন, প্রেপোজিশনাল ফ্রেজ সাবজেক্টকে কি করতে পারে না? প্রভাবিত করতে পারে না। এই উদাহরণটার দিকে খেয়াল করেন, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দি প্যান অন দ্য টেবিল বললে অন দ্য টেবিল এটাকে কি করে না? প্রভাবিত করে না। প্যানই থাকে। তো এটা হচ্ছে আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে যদি সাবজেক্ট কানেক্টেড হয় এই ক্ষেত্রে রুলস। আমরা দুই একটা উদাহরণ দেই, কিছু উদাহরণ দিচ্ছি, খেয়াল করুন। আমরা যদি বলি যে ওয়েল as well as gas is a popular heating choice. The mayor as well as his brothers, দেখুন এখানে ব্রাদার্স আছে, তাহলে অনেকে মনে করবেন যে এখানে তো হিজ ব্রাদার্স বহু বচন আছে, তাহলে কি এখানে ইজ হবে কেন? এখানে তো আর হওয়ার কথা। দ্য মেয়র as well as his brothers, এক্ষেত্রে আর হওয়ার কথা, যেহেতু এখানে প্লুরাল, কিন্তু আসলে এটা তো প্রেপোজিশনাল ফ্রেজ, as well as his brothers, ঠিক আছে? প্রেপোজিশনাল ফ্রেজ কি করে? প্রেপোজিশনাল ফ্রেজ আসলে সাবজেক্ট এটার জন্য বসেছে, এটাকে মডিফাই করতেছে, মানে তার ভাই দলবল সহ মেয়র ইজ গোয়িং টু প্রিজন। টম অ্যালং উইথ হিজ ব্রাদার্স, তাহলে কি ব্রাদার্স অনুযায়ী ভার্ব হবে? না, হবে কি অনুযায়ী? টম অনুযায়ী। আলেক্স অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, এখানে কি প্যারেন্টস অনুযায়ী ভার্ব হবে? না, ভার্ব হবে অ্যালেক্স অনুযায়ী, কারণ এগুলো প্রেপোজিশনাল ফ্রেজ। আশা করি ব্যাপারগুলো বুঝাতে পেরেছি। আর অনেক উদাহরণ আছে পিডিএফে, যারা ওকে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। একটু আমাকে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে যে চারটা দেখিয়েছিলাম প্রেপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে, এদিকে একটু খেয়াল করবেন।
দেখুন এইখানে প্রেপোজিশনাল ফ্রেজও আছে, আবার কিছু আপনার নট, তারপর ধরেন এখানে ছিল আপনার বাট, অ্যাকসেপ্ট। এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট রুলসটা। এই যে বাট, অ্যাকসেপ্ট, নট, এগুলোকে আমরা নেগেটিভ বলতে পারি। নেগেটিভ কি বলতে পারি? পজিটিভ নেগেটিভ সাবজেক্ট। বাট, অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে কি নট, এক্সক্লুডিং, এগুলো হচ্ছে নেগেটিভ ক্ষেত্রে নেগেটিভ সাবজেক্ট বলতে পারি। নেগেটিভ সাবজেক্টের ক্ষেত্রেও আমরা কি ভাবতে পারি যে পজিটিভ বিষয়টা কি হবে, আপনার সাবজেক্ট হবে পজিটিভ বিষয়টা। এই রুলসের মধ্যেই পড়ে, তবে আরেকটু ডিটেলস বলার জন্য বলতেছি আর কি। পজিটিভ সাবজেক্টটা আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে কানেক্টেড হবে। পজিটিভ ভার্বটা আপনি প্রথম সেন্সটা দিয়ে লিখতে পারেন, যে প্রথম সেন্সটা কি, যদি এগুলো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এগুলো হচ্ছে মডিফায়ার্স হিসেবে কাজ করবে, এগুলো সাবজেক্টের সাথে যাবে না। এটা দিয়ে আপনি বুঝতে পারেন। তবে বোঝার জন্য আরেকটু মানে ভিন্ন সেন্স থেকে বোঝার জন্য, যদি নেগেটিভ সাবজেক্ট হয় সেক্ষেত্রে পজিটিভ সাবজেক্টটাই আপনার কি মূল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বসবে। পজিটিভ সাবজেক্ট, নেগেটিভ সাবজেক্ট, পজিটিভ সাবজেক্ট। যেমন ধরেন এইখানে the department members but not the chairman। এখানে দেখুন নেগেটিভ সাবজেক্ট, এটার উপর ডিপেন্ড করে আমার সাবজেক্টটা বিল্ড আপ হয় না। এই সাবজেক্টটা বিল্ড আপ হবে কোনটা, যেটা পজিটিভ সাবজেক্ট। এই যে দ্য ডিপার্টমেন্ট মেম্বার্স, এই সেন্স দিয়ে আপনি বলতে পারেন। আবার ওই যে কিছুক্ষণ আগে বললাম সেটা কি, যে এগুলো ইগনোর করবেন। প্রেপোজিশনাল ফ্রেজ থাকলে এগুলো কি ইগনোর করবেন, সেটা অনুযায়ী কিন্তু আপনার সাবজেক্ট এটাই হচ্ছে আপনার ভার্বের নির্ণায়ক। সো এভাবেও আপনি ভাবতে পারেন, আবার এভাবে ভাবতে পারেন যে নেগেটিভ সাবজেক্ট অগ্রাহ্য করা হচ্ছে, পজিটিভ সাবজেক্টের উপর ডিপেন্ড করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তৈরি হচ্ছে। এইভাবে আপনি ভাবতে পারেন। তো এইগুলো আমাদের সাবজেক্টের ব্যাপার স্যাপার। সাবজেক্ট কম্পাউন্ড হলে কি দ্বারা, যদি এইভাবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কম্পাউন্ড হয়, কোরিলেটিভ কনজাংশন দ্বারা কম্পাউন্ড হয়, এবং প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে যদি কম্পাউন্ড হয়, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বের কি সম্পর্ক, এই ব্যাপারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা নতুন একটা টপিক্সের দিকে আসছি, সেটা হচ্ছে কি ইউনিটস অফ মেজার্স। পরিমাণ করার ক্ষেত্রে কোনো কিছু পরিমাণ করি আমরা, সেক্ষেত্রে ইউনিটস অফ মেজার্স, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টগুলো কীরকম হয়। যেমন ডিস্টেন্স, ওয়েট, পিরিয়ডস অফ টাইম, সামস অফ মানি এটসেট্রা। এইসব ক্ষেত্রে কি হবে, এইসব ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়। যদি ডিস্টেন্স, পিরিয়ডস অফ টাইম, সামস অফ মানি হয়, সেসব ক্ষেত্রে কী হয়, সিঙ্গুলার ভার্ব হয়। তো মনে রাখবেন ডিস্টেন্স, এইসব ক্ষেত্রে কিন্তু সবসময় আপনার সিঙ্গুলার ভার্ব হয় ডিস্টেন্সের ক্ষেত্রে। যেমন 3 miles is too far to walk, 5 years is the maximum sentence for that offense। মানে এই অপরাধের জন্য সর্বোচ্চ সাজা 5 years। $10, $60, 10 kilometers is too long, 5 kilograms of flour is all that I need for my baking, 10 minutes is enough, 50 years is a short distance। অর্থাৎ ডিস্টেন্স, টাকার অঙ্ক, তারপর দূরত্ব, সময়, এগুলো যদি বোঝায়, সময়, দূরত্ব, এগুলো যদি বোঝায় এককভাবে, তাহলে এরা সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। কিন্তু যদি তারা এককভাবে এইরকম কোনো কিছু না বুঝিয়ে সেপারেট কিছু বোঝায়, তখন কিন্তু আবার এরা প্লুরাল হবে। সেপারেট বোঝায় কীরকম, যেমন ধরেন বললাম 10 বছর পার করলাম। এখানে দেখুন আমরা 5 years এখানে বলেছি, 5 years ইজ দ্য ম্যাক্সিমাম সেন্টেন্স ফর দ্য অফেন্স। তার মানে আমি 5 বছরকে কি বলছি, সেন্টেন্স মানে হচ্ছে এখানে সাজা। আমি 5 বছরকে সাজা হিসেবে গ্রহণ করেছি। তো 5 বছর এখানে সাজা, এই কারণে এটা সিঙ্গুলার। কিন্তু আমি যদি বলি আমার 5টা বছর কেটে গেল, 5টা বছর চলে গেল, এই যে 5টা বছর চলে গেল, এই ক্ষেত্রে কিন্তু এটা প্লুরাল হবে। কারণ 5টা বছর আমি বোঝাচ্ছি, এটা কিন্তু আলাদা আলাদাভাবে বোঝাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা বছর চলে গেল, তার মানে এক এক করে 5টা বছর চলে গেল এটা। আর আমি যখন 5 বছর সাজা বলতেছি, তখন কিন্তু এটা আমি এক এক করে বলছি না, আমি বলতেছি হোল, মানে পুরো হোল 5 বছর, সম্পূর্ণ 5 বছরটাকে আমরা একটা নাম দিয়েছি, এটা হচ্ছে সাজা।
5 বছর সাজা। এখানে কিন্তু আমি একটা একটা দুইটা তিনটা এরকম করে বলি না। আমি যদি বলি 5টা বছর আমার চলে গেছে, 5টা বছর আমার কেটে গেছে, তার মানে একটা বছর কাটছে, 2টা বছর কাটছে, 3টা বছর কাটছে, এভাবে কেটে গেছে। এই ক্ষেত্রে 5 বছর হচ্ছে প্লুরাল। কিন্তু 5 ইয়ার্সকে যদি আমি বলি এটা একটা সাজা, হ্যাঁ, তখন এটা কিন্তু আপনার কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, যেমন 3 মাইলস, 3 মাইলস ইজ টু ফার আ ওয়াক, টু ওয়াক, হাঁটার জন্য অনেক দূরত্ব। তাহলে 3 মাইলটা হচ্ছে অনেক দূরত্ব বোঝাচ্ছি। 3 মাইল কি অনেক দূরত্ব, এটা অনেক দূরত্ব, এটা দূরত্ব হিসেবে চিন্তা করছি, এই কারণে এটা কি সিঙ্গুলার, মানে এটাকে ইউনিট হিসেবে ভাবছি। মানে বলতে পারেন 3 মাইলের একটা পথ, 3 মাইল একটা পথে, তাহলে একটা কি সিঙ্গুলার। 5 ইয়ার্সের একটা সাজা, 5 বছরের একটা সাজা, তার মানে কি এটা সিঙ্গুলার। আপনি এভাবে ভাবতে পারেন যে একটা কিনা, এভাবে বলা যায় কিনা, 3 মাইলের একটা পথ, 5 বছরের একটা সাজা, এই কারণে এটা সিঙ্গুলার হয়। কিন্তু আপনি যদি বলেন 5 বছর কেটে গেল তোমার সাথে আমার দেখা নেই, তাহলে আমি কিন্তু বলতে পারি না 5 বছর কি একটা কিছু দিয়ে কিন্তু এটা রিপ্লেস করতে পারি না। আমি বলছি 5 বছর চলে গেছে। এক্ষেত্রে আপনি যেহেতু একটা শব্দ দিয়ে রিপ্লেস করতে পারেন না, এই কারণে এটা কি আপনার প্লুরাল থাকবে, বুঝতে পেরেছেন। আর যদি একটা শব্দ দিয়ে রিপ্লেস করা না যায় তাহলে সেটা প্লুরাল, রিপ্লেস করা গেলে সিঙ্গুলার। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। 10 years have passed since we met. 10 বছর চলে গেল আমাদের সাক্ষাৎ হওয়ার, দেখার কোনো খবর নাই। দেখা হয়েছিল 10 বছর আগে, আর এখন আর 10 বছর কেটে গেল, দেখা হয় নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা 10 বছরকে একটা শব্দ দিয়ে রিপ্লেস করতে পারছি না, এই কারণে এটা প্লুরাল হবে। ওকে, আবার দেখুন এখানে আমরা বলছিলাম $10, $10 ইজ এ হাই প্রাইস। তাহলে দেখুন $10 ইজ এ হাই প্রাইস মানে হচ্ছে কি $10 একটা অনেক বেশি দামের, একটা অনেক মূল্য, $10 একটা অনেক মূল্য, এটা আমি বোঝাতে পারি। তাহলে একটা শব্দ দিয়ে দেখুন এখানে দেয়া আছে আ হাই প্রাইস, আ হাই প্রাইস। তাহলে আ হাই প্রাইস মানে কি একটা, তার মানে এটা সিঙ্গুলার হবে। কিন্তু আমি যদি বলি $10 ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, $10 ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, তার মানে কি আমি $10কে কি বলতে পারবো একটা, না, $10টা কি মাটিতে পড়ে আছে, মানে $1, $2, $3 এরকম করতে করতে $10টা মাটিতে পড়ে আছে। তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, ওয়ার হবে, আর হবে। $10 আর স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, আর হবে। কিন্তু $10 ইজ আ হাই প্রাইস, এখানে ইজ হবে। এই ব্যাপারটা সম্পূর্ণই ফিল করার বিষয়, এবং বোঝার জন্য আমি যেটা বলছি সেটা মনে রাখবেন যে যখন একটা শব্দ দিয়ে আপনার সাবজেক্টটাকে রিপ্লেস করা যায় তখন সিঙ্গুলার, আর যখন রিপ্লেস করা যায় না তখন প্লুরাল। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। তারপর আমরা চলে আসলাম ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। প্রোনাউনের ক্যাটাগরিতে চলে আসছি আমরা। এবার মনে করেন প্রোনাউনের, নাউনের ক্যাটাগরি যেমন ছিল, এবার আমরা চলে আসছি প্রোনাউনের ক্যাটাগরি। প্রোনাউনের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কি হয়, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট হয়। সেক্ষেত্রে আমরা ইনডেফিনিট প্রোনাউনটাকে চুজ করলাম। ইনডেফিনিট প্রোনাউনটা কীরকম, ইনডেফিনিট, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট জ্ঞাপক। এই ক্ষেত্রে আমরা ফিক্সড করি নাই যে কয়জন থাকতে পারে, ঠিক আছে, কয়জন, যেমন ধরেন বললাম এভরিবডি, প্রত্যেকে। এখন এভরিবডি দিয়ে কি আমি বলতেছি যে এখানে 2 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, না, এভরিবডি হচ্ছে ডেফিনিট না, ইনডেফিনিট। তাহলে এভরিবডি, তারপর সেভারেল, মেনি, ইচ, এগুলো আসলে ফিউ, বোথ কিন্তু ডেফিনিট ধরে, কিন্তু এটা বোথ উভয় বলতেও এখানে 2 জন আছে কিন্তু কারা সেটা কিন্তু না, এই জন্য এটাকেও ইনডেফিনিট বলা হয়, বুঝতে পেরেছেন। বোথ বলতে আমরা বুঝি উভয়, এখানে 2 জন আছে, তার মানে এটা ডেফিনিট না, এটা ইনডেফিনিট। কেন, কারণ বোথ দিয়ে আমি কাকে বোঝাচ্ছি সেটা আমার কাছে ক্লিয়ার না, কোন 2 জনকে বোঝাচ্ছি, সে কারণে এটা কি, এটাও আপনার ইনডেফিনিট প্রোনাউন। তো যাই হোক, ইনডেফিনিট প্রোনাউন যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা সবসময় কি করি, সিঙ্গুলার ভার্ব বসাই। তবে ভার্বের রূপটা একটু দেখেন,
এই ক্ষেত্রে এরা সিঙ্গুলার এবং প্লুরাল সচরাচর সিঙ্গুলার বসায়, তবে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা সেন্স থেকেই তারা বসতে পারে। যেমন কিছুক্ষণ আগে আমাদের $10 দুইটা সেন্স থেকে বসতে পারে, ঠিক সেমভাবে এই ইনডেফিনিট প্রোনাউনগুলো আপনার দুইটা সেন্স থেকে বসতে পারে। তো খুব সুন্দর করে এটা আমরা সম্ভবত আপনাদের একের ক্লাসে যে ক্লাসে সম্ভবত এটা আমরা আলোচনা করেছি। যে ক্লাসটা দেখলেও আরও ক্লিয়ার হবেন। দেখুন ইনডেফিনিট প্রোনাউনগুলো আমরা এখানে সাজিয়েছি এবং এখানে লিখেছি এরা সিঙ্গুলার, যেমন অ্যানাদার, এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইচ, আইদার, ইনাফ, এভরিবডি, এভরিথিং, লেস, লিটল, মাচ, নাইদার, নোবডি, নো ওয়ান, নাথিং, ওয়ান, আদার। তারপর হচ্ছে কি সামবডি, সামওয়ান। দেখুন এখানে ওয়ান বলতে আমরা একজন বোঝাচ্ছি, কিন্তু সেটা কে সেটা কিন্তু বুঝতেছি না, এই কারণে এটাকে ইনডেফিনিট প্রোনাউন বলছি। তারপর দেখুন প্লুরাল, এই ক্যাটাগরির ভার্বগুলো প্লুরাল হয়, যেমন বোথ, এটা প্লুরাল। টু পিপল অর থিংস সিন টুগেদার, এটা কিন্তু ইনডেফিনিট। বোথ ইনডেফিনিট কেন বললাম? বোথ মানে দুইজন, কিন্তু কারা সেটা তো আমি বলি নাই, ঠিক আছে? এই সেন্সে এটা বোথ কি ইনডেফিনিট প্রোনাউন। তারপর দেখুন ফিউ, ফিউয়ার, মেনি, আদার, সেভারেল, এরা কি হয় আপনার? এরা প্লুরাল হয়। যেমন ফিউ হ্যাভ, ফিউয়ার, আর এরা সাবজেক্ট হিসেবে বসলে, এরা কিন্তু মডিফায়ার্স হিসেবে বসলে না। যেমন আপনি ফিউ পিপল, এরকম না, শুধু ফিউই কিন্তু সাবজেক্ট হিসেবে বসতেছে, এরা নিজেরাই সাবজেক্ট। আদার্স, সেভারেল, দে। আর ইনডেফিনিট প্রোনাউনগুলো কখনো কখনো সিঙ্গুলার আবার কখনো কখনো প্লুরাল, উভয়ই হতে পারে এই ক্যাটাগরিগুলো। যেমন অল শব্দটা যদি আপনার দিয়ে আপনার গণনাকারী কাউন্টেবল কিছু বোঝায় তাহলে সাবজেক্ট প্লুরাল হবে, আর যদি আনকাউন্টেবল কিছু হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে। এই যেমন অল ইজ ফরগিভেন, সব কিছু ক্ষমা করা যায়, এক্ষেত্রে ইজ সব কিছু, যেটা গণনা করা যায় না, সব কিছু ক্ষমা করা যায়। কিন্তু আমি যদি বলি অল হ্যাভ অ্যারাইভড, মানে সবাই পৌঁছে গেছে, এক্ষেত্রে মানুষ গণনা করা যায়, সেই কারণে হ্যাভ। বুঝতে পেরেছেন? এই ব্যাপারটার দিকে একটু খেয়াল করেন। যদি অল শব্দটা কি আপনার ইনডেফিনিট প্রোনাউন, অল দিয়ে সবাইকে বোঝায়, কিন্তু কারা কারা, এই কারণে এটা ডেফিনিট না। এখন অল সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সিঙ্গুলার হবে যদি তারা আপনার আনকাউন্টেবল নাউন বোঝায়। যেমন আমি বললাম অল ইজ ফরগিভেন, সব কিছু ভুলে থাকা যায় বা সব কিছু ক্ষমা করা যায়। অল ইজ, এখানে সব কিছু, এখানে থিংস বোঝাচ্ছে যেটা গণনা করা যায় না। আর এখানে যদি আমি বলি যে অল ওয়ার প্রেজেন্ট, সবাই উপস্থিত ছিল, এক্ষেত্রে অল দিয়ে আমি মানুষ বুঝাচ্ছি, আর মানুষ গণনা করা যায়, সে কারণে এখানে অল ওয়ার হয়েছে, সাবজেক্ট প্লুরাল হয়েছে। ঠিক আছে, এই ব্যাপারটাই এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো ঠিক ওই রকম এনি শব্দটাও সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। মোর শব্দটা, মোস্ট, নান শব্দটাও সিঙ্গুলার প্লুরাল হতে পারে। কিভাবে? নাউন যদি আপনার আনকাউন্টেবল নাউনের সাথে বসে, আনকাউন্টেবল নাউনকে বোঝায় তাহলে সিঙ্গুলার, আর যদি কাউন্টেবল নাউনকে বোঝায় তাহলে প্লুরাল। ঠিক আছে, যেমন নান হ্যাভ কাম, কেউ আসে নাই, নান হ্যাভ কাম। তারপর সাম শব্দটা, সাত শব্দটা আপনার কি হতে পারে? এইভাবে সেন্টেন্সের মধ্যে প্লুরাল এবং সিঙ্গুলার সেন্স দিতে পারে, যদি গণনাকারী হয় এবং যদি আপনার কি গণনা করা যায় না এরকম সেন্সে হয়। গণনা করা না গেলে সেটা সিঙ্গুলার সেন্স, আর গণনা করা গেলে সেটা প্লুরাল সেন্স। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। তো ক্লাসটি আমরা আজকে এই পর্যন্তই রাখছি। 5-এর আই, এটা হচ্ছে প্রথম অংশ। আমরা 5-এর আইয়ের আরেকটা সেকেন্ড পার্ট করব, মানে শেষের অংশ হিসেবে রেখে দিলাম আরেকটা পার্ট। কোথাও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।